আপকি আদালতে সুপারস্টার সানি দেওলের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি প্রচন্ড রেগে যান। সানি, আপনার ফিল্মে যত ডায়লগ থাকে, উখাড় লুঙ্গা, ফাঁড় दूंगा, घर में घुस के मारूंगा, कलीजा खींच लूंगा, বেতাব থেকে শুরু করে গদর অবধি সব সময় এত রাগ। আমি যে ক্যারেক্টার পাই আর আমি যে ফিল্মগুলো করেছি, সাবজেক্টও যা বেছে নিয়েছি, তাতে সবসময় একজন সাধারণ মানুষ হয়, পারিবারিক ব্যক্তি হয়, তার ভাই থাকে বা সে কারুর ছেলে। কখনো যদি তাকে কেউ কিছু বলে, আটকায়, তখন রাগ তো তার হবেই। যখন কেউ বলবে আমি তোমাকে খুব ভালোবাসি, আর তারপর যদি বলে কাল থেকে আমি তোমার সঙ্গে থাকবো না, আর ছেলেটি পাগলের মতো প্রেমিক হয়, তখন রাগ হবে না তো কি হবে? আর তারপর কেউ যদি বোনের অপমান করে আর কি, ভাই তখন কি করবে? হ্যাঁ, ভাইয়ের তো রক্ত ফুটতেই থাকবে, সেই লোকের হাত খুলে নেবে তো সে। তো 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 আমার ক্যারেক্টার এমনই হয়, আমি প্রায়ই মানে আই পোর্ট্রে দোজ কাইন্ড অফ ক্যারেক্টার্স। তো সামহাউ ওটাই জনগণের খুব ভালো লাগে, আর ফিল্মগুলো মানুষের মনে গেঁথে গেছে আর কি। আমেরিকায় আপনি যখন ডায়লগ ডেলিভার করেছিলেন, ভয় পেয়ে গেছিল আমেরিকানরা? ওখানে আমার ওই জো বলে সোনিহাল মুভির শুটিং চলছিল, আর আমি পুলিশ কনস্টেবল ছিলাম। ওখানে যখন যাই, বেশ বিশাল বিশাল মানে চেহারার লোক ছিল আর কি, রীতিমতো কুস্তিগির বডি বিল্ডার টাইপের ছিল। তো আমার ডায়লগ বলতে হয়েছিল, যেটা ছিল এরকম, নো ইফ নো বাট সির্ফ জট। তো আমি যেভাবে বলেছিলাম, বেচারা দাঁড়িয়ে ছিল, তারা কিছু বুঝতে পারেনি, সব এরকম হয়ে যায়। কেমন করে বলেছিলেন যদি একবার দেখান তো? এখন তো গলাটা একটু বসে রয়েছে, নয়তো আমি খুব ভালোভাবে দেখাতাম, বিকজ ওই সময় যেটা হয় না, বিকজ ওই কথাটা সর্দার বলছে, একজন সর্দারজি, নো ইফ নো বাট সির্ফ জট। তো এই কথাটা নিজে থেকেই ভেতর থেকে এসে যায়। তো আমি কি করব, মানে আমি তো একজন পাঞ্জাবি, আমি একজন সর্দার, আমি যেই হই, আমার ভেতরে যে রক্ত বয়ে চলেছে, সেই রক্ত দেশের রক্ষাও করে। আর সেই জন্য যখন যেখানেই থাকি, যখন সেখানে কোনো সর্দারজি থাকুক, যে কোনো জায়গায়, যা পরিবার যদি সমস্যায় পড়ে, সে জানে যে সর্দারজির পাশে দাঁড়িয়ে আছি, তাহলে আমি সেফ। তো এটা সবসময়ই হয়ে এসেছে। সেই জন্য সানি, আপনাকে যখন ডান্স করতে হয় মনে হয় যেন মাটি কাঁপছে। কিন্তু যবে থেকে আমার ছেলের বিয়ে হয়েছে, তখন থেকে আমি জানি না কেন নাচতেই থাকি, যেখানেই যাই নাচতেই থাকি। তারপর আমার মনে হয় যে নাচতে গেলে আমি আর লজ্জা পাই না। আগে একটু ঘাবড়ে যেতাম বই কি। যখন জিত ফিল্মের ওই গানটা শুট হচ্ছিল, তখন খুব ভয় পেয়ে গেছিলেন, সবাইকে সেট থেকে সরিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, ওই সময় আমি ঠিক করেছিলাম যে আমি নাচবো, কিন্তু আমি যতটুকু পারতাম সেটাই করেছিলাম। আর ওই নাচটা এমন ছিল, যেটা আমরা করেছিলাম অ্যান্ড কিলিং, জানি না কি বলতো, ধার 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 ধার। আর ওটা ক্যারেক্টার ছিল, ও বেচারা সিম্পল ক্যারেক্টার ছিল, সে তো মানে ওই রকমই করবে। আর ওই পিকচারটা আমি সেভাবেই করি। গানটা খুব সুন্দর ছিল, কিন্তু মানুষের পছন্দ হয়েছিল। তারপর মানুষ ওটা এনজয়ও করেছে আর কি, লাইকও করেছে। রাইট ইয়ারা, ও ইয়ারা। হ্যাঁ, বলুন, কিছু বলতে চাইছিলেন? হ্যালো স্যার, আমার নাম স্নেহা রবার্টস। আমি আপনাকে মন থেকে রিকোয়েস্ট করছি, আপনার সুপার হিট সুপার ফেমাস সং সামনে এক মোর আয়া मैं सब पीछे छोड़ आया, স্যার আপনি কি ওতে ডান্স করে দেখাতে পারবেন প্লিজ স্যার? এটা দেখে তো সত্যি মনে হচ্ছে আপনি এখন ভালোভাবে ডান্স করা শিখে নিয়েছেন। হ্যাঁ, আমি বলছি, জানি না
মানে যদি ইচ্ছে করে তো সেটা করতেই হবে। ইচ্ছে করছে মানে পরের ফিল্মে কিছু মিউজিক্যাল করি। কারণ ধরমজির ব্যাপারেও লোক বলতো যে উনি ডান্স করতে পারেন না, কিন্তু যখন উনি করতেন তখন স্টেজে একদম আগুন জ্বালিয়ে দিতেন। বাবার একটা নিজস্ব স্টাইল রয়েছে, নিজস্ব একটা ইমেজ আছে, আর তার মধ্যে একদম মানে উনি উনি হারিয়ে যেতেন আর সমস্ত মানুষ ওনাকে ওইভাবে দেখতেই বেশি পছন্দ করতেন। কি জানেন তো, 90% অফ দ্য পিপল আর নট ডান্সার্স, সো দে আইডেন্টিফাই মোর উইথ আস। বাকি লোক তো ডান্সিং করেই নেন, কেউ কেউ পারেন না, হাত নাড়াও আর নাচো। আমরা শুরুতে আপনার রাগ নিয়ে কথা বলছিলাম, আপনি ডান্স করে সেটা একটু ডাইলিউট করে দিয়েছেন। একটা ঘটনা তো সকলের মনে আছে, যখন আপনি শাহরুখের সাথে ডার করছিলেন সেই সময় জিন্সের পকেটে হাত ঢুকে রেগে মেগে ছিঁড়ে ফেলেছিলেন। হ্যাঁ, ওটাই আমি বলছিলাম যে আমার রাগ খুবই বিপজ্জনক, তাই আমি চেষ্টা করি এরকম কোনো সিচুয়েশনে না পড়ে যাই যেখানে নিজেকে আমি নিয়ন্ত্রণে রাখতে পারবো না। আর আমার সঙ্গে অনেকবার এরকম ঘটনা ঘটেছে, বাট এটা ভালো জিনিস নয়। অবভিয়াসলি আমার সঙ্গে ফিল্মে এরকম হয়েছিল, জানি না, আমি তো সেটাই বলছিলাম, আমার জিনস জেনেটিক্যালি আমার মধ্যে এমন জিনিস হয়ে যায় সেই সময় যে নিয়ন্ত্রণে থাকা খুব মুশকিল হয়ে যায় আর কি। তো সত্যি সত্যি কখনো কাউকে মেরেছেন আপনি? হ্যাঁ, না মানে যখন কলেজে পড়তাম আমাদের খুব ঝগড়া হয়েছিল, অনেকবার হয়েছিল, বাট সেই বয়সটাই তেমন ছিল। আর ওই সময় মানে 70s যে পরিবেশ ছিল, ওই সময় মানে গ্যাংস ট্যাংস হতো আর কি, ঝগড়াঝাঁটি হতো, এমনি এমনি ঝগড়া মারামারি হতো। কারোর দিকে তাকিয়েছেন মানে এমনি ঝগড়া হয়ে যেত, ওয়াই ইউ আর স্টেয়ারিং অ্যাট মি, তুই আমাদেরকে কেন দেখছিস রে, সেটা নিয়ে ঝগড়া হয়ে যেত, এইসব আর কি। বাট আই ওয়ান্ট টু অ্যাডভাইস বিকজ আই হ্যাভ বিন লাকি যে কোনো গুরুতর চোট লাগেনি আমার কখনো আর কি। তো ইটস আপনার চোট লাগেনি না সামনের ব্যক্তি চোট লাগেনি? আমার এত বেশি, আমি ঠিকই ছিলাম, চোট লেগেছিল, তবে যত মানুষ আপনাকে জানেন সানি, তারা বলেন যে আপনি সিক্স প্যাকস অ্যাবস এইসব তো দেখান না, কিন্তু সানি সত্যি খুবই স্ট্রং। দেখুন, কথাটা সিক্স প্যাক বা বডি বিল্ডিং এর নয়, ব্যাপারটা এমন নয় যে আপনার কাছে শক্তি রয়েছে। আমি সবসময় বলি শক্তি তো মানুষের সত্যের মধ্যে থাকে। আমরা যে মানে এক্সারসাইজ করি, বডি বিল্ডিং করি টু কিপ ইউরসেলফ ফিট, কিন্তু আজকালকার দিনে লোক মানে সাপ্লিমেন্টস বড্ড বেশি নিচ্ছে। আই উড অ্যাডভাইস অল দ্য ইয়াংস্টার্স, দেখুন আমি আই এম ফিট, কিন্তু আমি এসব জিনিস নিই না কখনো, আর আমি চাইবও না আপনারা নিজেদেরকে এতটা পাগল করে ফেলুন যাতে সেটাকেই সবসময় সঙ্গে নিয়ে চলেন, এরকম যেন না হয়। সব জিনিসই আজকাল একটা ফ্যাশন হয়ে উঠেছে, যাকেই দেখবেন বলবে আজ এই খাবার খাও, নয়তো কেউ বলবে আজ এই এক্সারসাইজ করো, এইরকম হয়ে যাবে করলে। আর আমরা মনে করি এমনটা করলে তো ওই রকম হয়ে যাব, কিন্তু এটা হচ্ছে ড্যামেজিং ইয়োরসেলফ। আর আপনার তো মিস্টার ইউনিভার্স বা মিস ইউনিভার্স হওয়ার কোনো দরকার নেই, তো তাহলে হোয়াই গো থ্রু অল দ্যাট প্রসেস? না, তাহলে আপনি কি খান? পরোটার ওপর বেশ করে মাখন লাগিয়ে? আমি মাখন, পরোটা সব কিছুই খাই। আমি কখনো ডায়েটিং করিনি। এমন নয় যে এটা খাবো না ওটা খাবো না। আজকাল আমি বাচ্চাদের দেখি, না আই ক্যান্ট ইট দিস, আই ক্যান্ট ইট দ্যাট। আমি বলি আরে ভাই কেন, তোমার বয়স কম, মেটাবলিজম স্ট্রং, সো ফাস্ট বার্ন ক্যালোরিজ লাইক দ্যাট ইউ ক্যান, তাহলে এত চিন্তার কি আছে? বর্তমানে আরেকটা জিনিস আপনাকে খুবই সমস্যায় ফেলে বলে শুনেছি, সেটা হলো সোশ্যাল মিডিয়া। যে ধরনের কথা লেখা হয় তাতে আপনার খুবই রাগ হয়। প্রথম খুব খারাপ লাগতো, বিকজ আমি সবসময় বলি যে মানুষ জবে থেকে আমাদের সোশ্যাল মিডিয়া এসেছে, এইসব জিনিস এসেছে, তো বেসিক্যালি আমাদের মানে আশেপাশের যত লোকজন আছে তাদের হাতে একখানা টুল এসে গেছে আর কি, যেখানে তাদের মুখ তো দেখা যায় না, যা কিছু বলার থাকে লিখে দেয়, আর যেটা ইচ্ছে লিখে ছেড়ে দেয়। আর সেটা এটা দেখে না তারা যে এরপর যাকে এসব বলছে, যার ব্যাপারে এসব বলছে, তার কতটা কষ্ট হতে পারে, সে শুধু মজা নিয়ে বসে যায়। একটা ঘটনা কেউ আমায় বলেছিল, এক তো আপনি খুবই প্রাইভেট পার্সন, আপনার বাড়ির ভেতরে কি হয়, আপনার বাড়ি কেমন দেখতে, এটা কেউ জানতো না। তবে যখন ছেলের বিয়ে হয় আত্মীয়রা সব সেখানে আসে আর সব ভিডিও সোশ্যাল মিডিয়ায় পৌঁছে যায়। সেই জন্যই তো আমি খুব আপসেট হয়েছিলাম। আমি তাদের এক দুজনকে দেখেছি, আমারই আত্মীয় স্বজন ছিলেন, সেই জন্য খুব রাগ হয়েছিল। আমি তাদের বলি তোমাদের এসব করতে লজ্জা লাগে না, এখানে বসে বসে এসব করছো? হ্যাঁ, এক দুজনকে আমি বকি, দু তিনজনকে বকি। তারপরে যখন ফাংশন হচ্ছিল দেখি এখান থেকে ভিডিও আসছে, ওখান থেকেও ভিডিও আসছে, তো এন্ড অফ দ্য ডে আমরা ছেড়ে দাও, আমি আর কিছু করতে পারবো না।
যেটা হচ্ছে হতে দাও। বাট আপনার এখানে কিছু করারও নেই। ইউ ইউ জাস্ট হ্যাভ টু লিভ উইথ ইট অ্যান্ড অ্যাকসেপ্ট ইট। বাট এটা আমি সবসময় সবাইকে বলি যে অন্যের প্রাইভেসির ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। আর আমরা ফেমাস মানে এই নয় যে আমরা মানুষ নই, তাই না? আমরা আর ৫ টা মানুষের মতোই। আমাদেরও দুঃখ হয়, কষ্ট হয়, সবকিছুই হয়, হ্যাঁ? কিন্তু ওদের মনে হয় যে সবাই সবকিছু বলতে পারে, সবাই সবকিছু করতে পারে। সত্যি বলুন? সানি, এটাও কি সত্যি যে ছোটবেলা থেকেই পড়তে লিখতে আপনার নাকি খুবই অসুবিধা হতো? হ্যাঁ, ঠিক। কেউ পড়তে বললেই মাথা গরম হয়ে যেত? জানি না, এখন তো আমি বলতে পারি, কিন্তু সেই সময় তো এতটা বুঝতাম না। বিকজ এখন আমি বুঝতে পারি সেটা কি ছিল। আমার বেসিক্যালি ডিসলেক্সিয়া ছিল। আর পড়ালেখা এখনো আমি কতবার ভুল করে ফেলি আরকি। বিকজ শব্দকে আমি অন্যভাবে দেখি, আর লেখার সময় আমার অনেক ভুল হয়ে যায়। তো আর সেই সময় অবভিয়াসলি যা দিনকাল ছিল, কেউই এসব কিছু জানতো না। ছেলেটা ডাফার, পড়া করতেই পারে না, যা তা, সেজন্য থাপ্পড় খেতাম। তুই ফেল করে গেলি, তুই এটা করিসনি কেন, ওটা করিসনি কেন? বাট সামহাউ যখন আমি স্কুলে ছিলাম ঠিকঠাক পড়া পারতাম না, কিন্তু টিচার্স আমার কেউ টেস্ট করতেন অ্যান্ড মাই আইকিউ ইজ ভেরি হাই। তো সেই কারণে হয়তো আই ওয়াজ এবল টু, মানে জিনিসগুলো বুঝে নিতাম আর কি। আমি 35% নাম্বার পেয়ে ঠিক পাস করেই যেতাম আর কি। কিন্তু এটা খুবই বড় কথা আপনি বললেন, আপনি ডিসলেক্সিয়া নিয়ে বড় হয়েছেন। আর যাদের এই ধরনের সমস্যা আছে তারাও বুঝতে পারবেন যে এর পরেও সাকসেস হ্যাঁ, পাওয়া ঠিক, যেতে ঠিক। পারে। না, ডেফিনিটলি আমি তো এটাই বলেছি যে ব্যক্তির মধ্যে যে কোনো শর্টকামিং থাকে, সে ব্যক্তি আরো শক্তিশালী হন। বিকজ তিনি সেই শর্টকামিংটা কভার করতে চান, সেই জন্য পরিশ্রম করেন, তার পেছনে আরো লেগে থাকেন। অ্যান্ড আই থিঙ্ক, বাট সবাই এরকমটা হন না অবশ্য। অনেকে কাউকে স্কুলে অন্য বাচ্চারা বিরক্ত করে, বাইরের লোক বিরক্ত করে, ফলে মানুষের পার্সোনালিটি যদি স্ট্রং না হয়, সে বেচারা পেছনেই রয়ে যায় আর কি। আমির খানের ফিল্ম ছিল তারে জমিন পার, ওখানে খুব ভালোভাবে এই প্রবলেমটা হাইলাইট করা খুব হয়েছে। ভালোভাবে দেখিয়েছিল। আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই অল আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এইটুকু বুঝুক যেন বাচ্চাটাকে নরমাল মনে করা হয় আর ভালো ব্যবহার করা হয় তার সাথে। কেউ যেন হার্ট না করে। ছোটবেলায় লেখাপড়ার সঙ্গে সঙ্গে আপনার কথা বলতেও সমস্যা হতো, মাইক দেখে আপনি ভয় পেয়ে যেতেন। হ্যাঁ, ঠিকই। আমি তখন বিকজ এখন তো একটু বেশি বকে ফেলি। সেই সময় যখন মাইক দেওয়া হতো মাথাতে আসতো না কি বলবো। আর খুব সমস্যা হতো আমার। আর এই কারণেই আমি অনেক সময় নানান জায়গায় যেতাম না। মানে লোকে মনে করতো আমি অ্যারোগেন্ট বুঝি খুব, বা আমি নিজেকে কি মনে করতাম। কিন্তু কাকে কি বলবো যে আমার দ্বারা এটা হচ্ছে না। তো সানি, কথা বলতে সমস্যা ছিল, পড়তে সমস্যা ছিল, লিখতে সমস্যা ছিল, তারপরেও আপনি এত বড় স্টার হয়ে উঠলেন। ঈশ্বর আমার সঙ্গে আছেন, তাই হয়তো এগিয়ে যাচ্ছি। এইসব জিনিস তো হতেই থাকে, কিন্তু আমি কখনো এইসব জিনিসে মানে হার মানিনি আর কি। হ্যাঁ, মানে না পারলে আমি সেটার পেছনে পড়েই থাকতাম। আমি পড়াশোনা ভালো পারতাম না, বিকজ দ্যাট ওয়াজ টেকনিক্যাল প্রবলেম। বাট কখনো কোনো মুশকিল হলে আমি সেটার মোকাবিলা করেছি। সেটা মুশকিল মনে করিনি। বিকজ মুশকিল ভেবে মানুষ হাল ছেড়ে বসে যায়। আমি কি করব বলুন? আমি তো অসহায়। আমার এসব ভালো লাগতো না। যখন কেউ অসহায় করে আমায় কথা বলতো আমার সাথে। আমি সবসময় বাচ্চাদের বলি, গো ফর ইট, করতে থাকো। দিস ইজ হাউ উই বেসিক্যালি স্টার্ট গ্রোয়িং আপ। আর বড় হয়ে কিছু করতে পারবো অবশ্যই। না সানি, আমি তো এটা খুবই ভালো মেসেজ তাদের জন্য যাদের কিছু কমতি আছে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু তাদের মধ্যেও আপনাকে দেখে একটা বিশ্বাস আসতে পারে যে আমরাও কিছু হয়ে উঠতে পারি। 100% আমাকেই দেখে নিন। আমি কখনো কোনো স্ক্রিপ্ট পড়িনি, মানে কারণ পড়তেই পারতাম না। হ্যাঁ, না আমি কোনো ডায়ালগ শুনতাম, শুধু ওগুলোকে বুঝে অ্যাক্ট করতাম। আমারই ডায়ালগ রয়েছে যেটা প্রায় লোকের মুখে শোনা যায়। তো লোকেরা তো এটাই মনে করবে যে এ বোধহয় কত ভালো করে তাহলে করতে পারে। আপনাকে যখন সত্যি ডাইরেক্টর স্ক্রিপ্ট দেন তখন সেটা আপনি পড়তে পারেন না? না, আমি পড়ি না। আমি প্রায় বলি যে কথাটা মানে বলতে হবে, আমায় বলে দিন, লেট মি মেক মাই ওন টক, আমি তারপর নিজের মতো করে সেটা বলে দেবো আর কি। ওই ভাবটা নিয়ে আসা বেশি দরকার। তো এত বড় বড় যে ডায়লগ যেগুলো আমরা শুনি আপনি ডেলিভার করেন, তার
স্ক্রিপ্ট আপনি পড়েন না, শুধু মেমোরি থেকেই আপনি? হ্যাঁ, সেটা আমি অবভিয়াসলি মানে শুনেনি, তারপরে পড়িও, কারণ একবার শুনে নিলে আমি বুঝে যাই যে এটা কি শব্দ, দেন ইট বিকামস ইজি ফর মি। তারপর ওটা নিয়ে আমি নিজে মানে বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে ডায়ালগ রয়েছে সেটা তো আমি ডায়ালগের মতো করে বলি না, ওটাকে আমি আমার থট নিয়ে প্রেজেন্ট করি গোটা ব্যাপারটাকে। হ্যাঁ, পাবলিকের মধ্যে থেকে কোনো প্রশ্ন? যেমনটা ফিল্মে আপনার ক্যারেক্টারকে দেখানো হয় একেবারে রাগী মেজাজের মারপিট করার দেখানো হয়, তো এই রাগী মেজাজের সানি দেওল কি ছোটবেলায় নিজের বাবার কাছেও মারপেটানি খেয়েছে? আমার বাড়িতে এমন কেউ নেই যে আমায় মারেনি। আমি খুব বদমাইশ ছিলাম, আর ওই বয়সে তো আমি সবসময় বলি ছোটদের মতো করেই জীবন কাটানো উচিত, সেই বয়স আর কখনো ফিরে আসবে না। তো আমি আর বাবা তো খুবই ব্যস্ত থাকতেন, কিন্তু এমন একটা ইনসিডেন্স হয়েছিল যখন মানে উনি বাড়িতেই ছিলেন, আমার মনে আছে আমি টেরেসে ছিলাম, আমার কাছে গুলতি থাকতো, দূরে দূরে ঘর ছিল আর কি, তো আমার সঙ্গে এক বন্ধুও থাকতো, তো খুব মজা লাগতো অন্যের বাড়ির কাঁচ ভাঙতে। তো একবার এমন হয়েছিল যে জানতে পারি বাবা এসে গেছে, আর সবসময় বাবাকে জানি, আমি তো সবসময় বাবাকে ভয় পেতাম যে বাবা এই কথাটা জানতে পেরে যায়নি, তো এই ভয়টা সবসময় থাকতো। তো নিচে দৌড়ে দৌড়ে নেমে আসি, আর উনি দেখতে পেয়ে বলেন, কোথায় যাচ্ছিস? বুঝে গেছিলেন উনি কিছু একটা হয়েছে, তো উনি আমায় ডাকেন, হয়তো আরও কোনো রাগ ছিল, তারপরে এক থাপ্পড় মারেন সোজা। আমার মুখে 3টে আঙুলের দাগ বসেছিল সেদিন, কারণ বাবার হাত এতটা বড়। বাট উনি জানতেন না আমি কি করেছি, কিন্তু আমি জানতাম আমি কি কাণ্ডটা ঘটিয়েছি।